জি। ফ্যাটি লিভার কিংবা চর্বিযুক্ত লিভার, এটা কিন্তু একটা নীরব অথচ একটা গুরুতর সমস্যা। আমাদের লিভার কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এটা আমাদের শরীরের সবচেয়ে বড় আহ, অঙ্গ বলি এটাকে আমরা। এটি কেবল খাবারে যে হজমে সাহায্য করে তা না, এটা আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে, আমাদের শক্তি সঞ্চয় করে এবং নানা ধরনের হরমোন এবং প্রোটিন তৈরি করে। যখন লিভারের কোষে বা সেলে অতিরিক্ত চর্বি জমা হয় তখন আমরা তাকে বলি ফ্যাটি লিভার। সাধারণত লিভারে 5 ভাগ, শতকরা 5 ভাগের বেশি চর্বি জমলে তাকে আমরা বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার প্রধানত দু কারণে। একটা হলো আমরা বলি যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তার মানে অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার, যেটা অ্যালকোহল খাওয়ার কারণে হয়। আর একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলছি। কারণ অ্যালকোহল জনিত কারণে যাদের ফ্যাটি লিভার হয় তাও তো আমরা বুঝতেই পারছি সেটা অ্যালকোহলের জন্য হচ্ছে, অতএব তাদেরকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা আমরা স্বাভাবিকভাবে সবাই বলি ফ্যাটি লিভার আর কি। তো বিশেষ করে আমাদের উপমহাদেশে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা অত্যন্ত বেশি। এবং এর একটা অন্যতম প্রধান কারণ হলো জেনেটিক্স। ধরে নিতে হবে যে আমাদের বংশ পরস্পরে যে জিনিসগুলো সংক্রামিত হয়। কিন্তু তাছাড়াও অন্যান্য যে কারণগুলো আছে সেটা হলো অতিরিক্ত ওজন কিংবা স্থূলতা, কিংবা ডায়াবেটিস, কিংবা উচ্চ রক্তপাত, কিংবা রক্তে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড যদি কারো বেশি থাকে, কেউ যদি অনিয়মিত জীবনযাপন করেন, যেটা তাহের ভাই প্রায় বলেন, যদি ঠিক মতো না ঘুমান, ঘুমানোর উপকারিতা, ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া। এগেইন এটাও তাহের ভাইয়ের খুব ফেভারিট সাবজেক্ট। তাহের ভাই মেডিটেরেনিয়ান খাবার খুব পছন্দ করেন। এবং শারীরিক পরিশ্রমের অভাব অভাব তো ফ্যাটি লিভারের লক্ষণ কি? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফ্যাটি লিভারের কিন্তু কোনো লক্ষণ নেই। এজন্য আমরা একে বলি যে সাইলেন্ট কিলার, নীরব রোগ, নীরব হত্যাকারী। তো কখনো কখনো রোগীরা বলতে পারেন যে আমার পেটের ডান পাশের উপরের দিকে আমি একটু অসুস্থ ফিল করছি, কিংবা অনেক সময় বলে যে আমি দুর্বল মানে বোধ করছি, অনেক সময় বলেন যে আমি খুব সহজে ক্লান্ত হয়ে যাচ্ছি। এগুলো সাধারণত ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্টদের কাছ থেকে আমরা শুনি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ধরা পড়ে সেটা হলো একটা রোগী যখন পেটে কোনো আলট্রাসোনোগ্রাম করতে যায় তখন এটা ধরা পড়ে। ধরেন কোনো কারণে করতে গেছে, পেটে ব্যথা হয়েছে, করতে গেছে ডাক্তারের কাছে, অথবা কোনো কারণে লিভার টেস্ট করেছে, সেখানে লিভার ফাংশন টেস্ট বেশি এসেছে এবং তখন ডাক্তার পাঠিয়েছে সোনোগ্রাম করতে, তখন ধরা পড়লো যে তার ফ্যাটি লিভার। এখন কেন এটা বিপজ্জনক? অনেকেই মনে করেন যে ফ্যাটি লিভার তো কোনো ব্যাপার না। আসলে আজকে থেকে 10 বছর আগে আমরাও ফ্যাটি লিভারটাকে অত গুরুত্ব সহকারে দেখতাম না। হুম হুম। কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ না। এই মুহূর্তে ফ্যাটি লিভার কিন্তু সারা বিশ্বব্যাপী লিভার সিরোসিস এবং লিভার টিউমারের প্রধান কারণ, এবং লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রধান কারণ। এবং সেজন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সারা বিশ্বে লিভার ট্রান্সপ্লান্ট বাড়ছে, ফ্যাটি লিভার বাড়ছে, লিভার সিরোসিস বাড়ছে। তো যখন ফ্যাটি লিভার প্রথমে হয় এটা শুধুমাত্র কেবলমাত্র চর্বি জমা থাকার পর্যায়ে থাকে, কিন্তু তারপরে শুরু হয় ইনফ্লামেশন বা প্রদাহ, যেটাকে আমরা বলি স্টিয়াটোহেপাটাইটিস মেডিকেল টার্মে। এরপরে ধীরে ধীরে এই প্রদাহটা আস্তে আস্তে করে স্কার টিস্যু তৈরি করে, এবং এই স্কার টিস্যু যখন তৈরি হয় সেটাকে আমরা বলি ফাইব্রোসিস। এবং এই ফাইব্রোসিসটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আমরা এটাকে বলি লিভার সিরোসিস। এবং লিভার সিরোসিস থেকে অনেক সময়, অবশ্যই লিভার সিরোসিস একটা মারাত্মক রোগ, তারপরে যেটা হয় লিভার ক্যান্সার। তো ফ্যাটি লিভার থাকা মানেই যে আপনার লিভার সিরোসিস হবে কিংবা ক্যান্সার হবে তা কিন্তু না। অধিকাংশ ফ্যাটি লিভার ওই ক্ষেত্রে যায় না, কিন্তু একটা বড় একটা অংশ চলে যায়। এবং এই ফ্যাটি লিভার থাকা মানে আরো কয়েকটা জিনিস। ফ্যাটি লিভার এক ধরনের মেটাবলিক কন্ডিশন। যাদের ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়, কারণ এটা পার্ট অফ দ্য মেটাবলিক সিন্ড্রোম আমরা বলি। তো এটাকে কিভাবে নির্ণয় করা যায়? যাদের ফ্যাটি লিভার সোনোগ্রামে ধরা পড়ে তারা আমাদের কাছে আসলে আমরা রক্ত পরীক্ষা করি। অনেক সময় লিভার ফাংশন টেস্ট বেশি হয়। যখন কারো সোনোগ্রাম করি তখন আমরা একটা অ্যাডভান্স সোনোগ্রাম করি যেটাকে আমরা বলি ফাইব্রোস্ক্যান। এবং ফাইব্রোস্ক্যানটা খুব সহজ, সোনোগ্রামের মতো সামান্য একটা টেস্ট, যেটা দিয়ে আমরা ধরতে পারি যে আপনার পেটে লিভারে কতটুকু প্রদাহ আছে।
বা ইনফ্লামেশন আছে বা কতটুকু ফাইব্রোসিস আছে। জি। আপনার সিরোসিস থাকলেও কিন্তু আমরা ধরে ফেলতে পারি। তো এটা করা খুব সহজ, এবং এই স্ক্যানিংটা এখন যে কোনো জায়গায় সোনোগ্রাম করে সেখানে আছে। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি ফ্যাটি লিভারের জন্য? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই রোগের মূল চিকিৎসা কিন্তু কোনো ওষুধ না, এটা শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন করে আপনারা করতে পারেন। যদি আমি প্রথম কথা বলি সেটা হলো ওজন কমানো। ওজন কমানো আপনার শরীরের 7 থেকে 10% ওজন যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার লিভারের চর্বি এবং ইনফ্লামেশন বা প্রদাহ দুটোটাই অনেকটা কমে যাবে। আমার অনেক রোগীর স্টেজ 3 প্রদাহ ছিল, তারা ওজন কমিয়েছেন 8 ভাগ, দেখা গেছে যে তার স্টেজ 2 হয়ে গেছে। অনেকের ফাইব্রোসিস ছিল স্টেজ 3, ওজন কমিয়েছেন 10 ভাগ, সেটা কমে F2 হয়ে গেছে। সো এটা পরীক্ষিত সত্য। আরেকটা জিনিস হলো নিয়মিত ব্যায়াম করা। সপ্তাহে অন্তত 5 দিন আপনি যদি শুধুমাত্র আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটেন বা হালকা ব্যায়াম করেন, আপনি কিন্তু ঘরে বসে করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে বিরাট সাহায্য করবে। আরেকটা জিনিস হলো খাদ্যাভ্যাস পরিবর্তন, এবং এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ভাজা পোড়া কিংবা ফাস্ট ফুড কমানো, প্রক্রিয়াজাত খাবার কমানো, কোমল পানীয় কিংবা অতিরিক্ত চিনিওয়ালা ড্রিঙ্কস বা জুস এগুলো কমানো, বেশি করে শাকসবজি, কালারফুল শাকসবজি, ফল কিংবা আঁশযুক্ত খাবার খাওয়া। যেমন আপনি রুটির বদলে খেতে পারেন হোল হুইট ব্রেড। পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট কিংবা ভাত, এটা একটা বিরাট জিনিস। কার্বোহাইড্রেট লোডটা কমাতে হবে। কার্বোহাইড্রেট খাবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আমরা বললাম যে আঁশযুক্ত কার্বোহাইড্রেট। আর যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হাই কোলেস্টেরল আছে, তাদের কিন্তু এগুলো যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের উন্নতি হবে। তবে কাদের ফ্যাটি লিভার পরীক্ষা করা দরকার? যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি আছে, যাদের কোলেস্টেরল বেশি আছে, যাদের পরিবারে লিভার রোগ আছে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই 4টা ক্লাস, যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি আছে, যাদের কোলেস্টেরল আছে, এবং যাদের পরিবারে লিভার রোগ আছে, এরাই ডাক্তারের কাছে যেয়ে আপনারা পরীক্ষা করাতে পারেন ফ্যাটি লিভারের জন্য। তো এই যে কথাগুলো বললাম, এর মধ্যে থেকে যদি আমি বলি যে গুরুত্বপূর্ণ বার্তা কি, গুরুত্বপূর্ণ বার্তা হলো যে ফ্যাটি লিভার একটা প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটা রোগ। সমস্যা হলো যে আমরা এটাকে গুরুত্ব দিই না। আজকে থেকে যদি আমরা সচেতন হই, আমরা যদি সুষম খাবার খাই, আমরা যদি নিয়মিত হাঁটি, আমাদের ওজনটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখি, তাহলে শুধু লিভার না, আপনার পুরো শরীরই কিন্তু সুস্থ থাকবে। ফ্যাটি লিভার ছোট বিষয় নয়, মনে রাখবেন, এটি একটি ছোট বিষয় নয়, এটি ভবিষ্যতের বড় একটি জটিলতার পূর্বাভাস হতে পারে। এই জন্য ভয়ের কোনো কারণ নেই, তবে সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সুস্থ জীবনযাপন করুন। থ্যাংক ইউ সো মাচ আতিক ভাই, উই গট এন আইডিয়া। বাট আপনি কি বলতে পারেন যে আমাদের যে ফুডের যে নেচার অথবা আমাদের ফুডের যে কালচার, মানে বাংলাদেশি সাউথ এশিয়ান ফুডের যে কালচার, এই কালচারে কোন জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত, কোন বিষয়টি অ্যাভয়েড করা উচিত টু অ্যাভয়েড দ্যাট কাইন্ড অফ ফ্যাটি কালচার? ফ্যাটি মানে ফ্যাটি কালচারের কথা বলেন, আসলে এটা তো আমাদের কালচারের অংশ। আমাদের খাবার কিন্তু কার্বোহাইড্রেট বেসড, মানে আমরা প্রচুর কার্বোহাইড্রেট খাই, এবং কার্বোহাইড্রেট ছাড়া আমাদের খাবার সম্ভব না। মানে বলে যে পেট ভরে ভাত খাও। হ্যাঁ, এখন আমাদের কিছু জিনিস পরিবর্তন করা সম্ভব, খুব সহজে সম্ভব। জি। মানে একটা হলো যে খাবার আপনি যেটা খাবেন, শ্বেতসার বা কার্বোহাইড্রেট খাবার যেটা খাবেন, সেটা খাবেন এমনটা যেটা খুব সহজে পরিপাক না হয়ে যায়। সাদা জিনিস যেগুলো, সাদা চাল, সাদা আটা, সাদা আলু, এগুলো অ্যাভয়েড করবেন। সাদা চিনি অ্যাভয়েড করবেন। চা খাবেন, চেষ্টা করবেন যদি চিনিটা না দিতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি সাদা ভাত খাবেন না, ভাতের পরিমাণ কমিয়ে দেবেন, এবং আপনি সেদ্ধ চাল খাবেন বা লাল চাল খাবেন। আপনি সাদা রুটি খাবেন না, রুটি বেশি খাবেন না। আপনি রুটি খেতে চান, খান, একটা ছোট রুটি খান, এবং সেটা হবে যে রুটিতে বেশি ফাইবার থাকে, তাই না? আপনি জাস্ট সাদা আটার রুটি খাবেন না। আর তারপর একইভাবে আপনি যদি সবজিটা বেশি খান, সবজিতে কিন্তু কার্বোহাইড্রেট আছে, সবজি দিয়ে যদি আমরা পেট ভরতে পারি বেশি করে, দ্যাট ইজ গুড ফর আস।
কারণ সবজিটা হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার সারা জীবনের অভ্যাস ছিল সকালে রুটি খাওয়া, ভাজি করে, খুব তেল দিয়ে ভাজি করা খাবার হবে। আমি সেটা পরিবর্তন করে এখন যেটা করেছি সেটা হলো হোল হুইট ব্রেড খাই আমি। হোল হুইট ব্রেড, যেটা হোল হুইট যে কোনো দোকানে গেলে পাবেন। জি। আমি হামাস হামাস যেটাকে বলে, যেটা হামাস, জি। হামাসের স্প্রেড দেই আমি, আর বাটার দেই না। এবং আমি ডিম সিদ্ধ করি, আমি ডিম ভাজি না, কারণ ডিম ভাজলে তোর মধ্যে তেল যায়, তাই না, লবণ হ্যাঁ। যায়। আমি ওটা অ্যাভয়েড করি। আমি ডিম সিদ্ধ করি এবং ডিম স্লাইস করি। রাতের বেলায় ডিম সিদ্ধ করে রেখে দিই, সকালে জাস্ট স্লাইস করে ওর উপরে দিয়ে দেই। ব্রেডের উপরে হামাস থাকে। আরেকটা ইন্টারেস্টিং খাবার আমি তিউনিসিয়াতে যে দেখেছিলাম এবং তারপর থেকে কিনি, ওটা হলো ওটা আপনার এই টমেটো এবং মরিচ দিয়ে ওরা একটা খুব সুন্দর স্প্রেড করে তিউনিসিয়াতে। এটা যে কোনো দোকানে পাওয়া যায় আমেরিকাতে, আসলে বিশেষ করে মেডিটেরেনিয়ান দোকানে। তো আমি ওটা খাই। তো ওটা দিয়ে স্প্রেড করি। স্প্রেডটা দিয়ে তার উপরে আমি ওই ডিমগুলো দিয়ে দিই। বিশ্বাস করেন, ফ্যান্টাস্টিক ব্রেকফাস্ট হয়। এবং আমি যখন ফ্রুটের কথা বলি, ফ্রুট আমি প্রেফার করি বাঙ্গি জাতীয় খাদ্য, মানে যেগুলো সাবস্টেন্স বড় মনে হয় কিন্তু কমপ্লেক্স সুগার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। যেমন ধরেন বাঙ্গি জাতীয় যে কোনো জিনিস খেতে পারেন। এখন আপনি যদি আমের সিজনে একটা বড় আম খেয়ে ফেলেন তাহলে কিন্তু মুসিবত। একটা আমের একটা স্লাইস খান, একটা স্লাইস, ছোট্ট একটা স্লাইস, ধরেন 1/3 খান, তার সাথে একটু বাঙ্গি খেলেন যদি খাওয়ার ইচ্ছা থাকে। সকালে আমি আগে খুব কলা খেতাম, এখনো খাই, কিন্তু অর্ধেকটা খাই, কারণ কলাতে অনেক সুগার আছে, খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু এসেনশিয়াল খাবার। সো আমরা আমাদের খাবারই যদি খাবারটা তৈরি করাটা একটু পরিবর্তন করতে পারি। যেমন ধরেন আমি আপনাকে বলি, রোজার সময় আমরা কি খাই? বেগুনি খাই, পেঁয়াজু খাই, তাই না? বেগুনি পেঁয়াজুর যে কন্টেন্ট সেগুলো কিন্তু খুব ভালো। বেগুনের কন্টেন্ট হলো বেগুন, পেঁয়াজুর কন্টেন্ট হলো ডাল, তাই তো? কিন্তু এই ডালটা আমরা যদি স্যুপ করে খেতে পারতাম, যেটা টার্কিশরা খায়, মেডিটেরিয়ান এরিয়াতে খায়, লেন্টিল স্যুপ বলে। ডালটার সাথে একটু মশলা দিয়ে দেয়, একটু একটু আদা দিয়ে দেয়, একটু রসুন দিয়ে দেয়, পাতলা ডাল যেটাকে বলি আর কি, ওইটাই তো। হ্যাঁ, তো ওই ডালটা যদি আপনি ঘন করে খান, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ওই যে আমরা যেটা করি, ভাজি করি, তার মধ্যে অনেক তেল চলে যায়, লবণ যায়, তো ওইটা আমাদেরকে ক্যালোরি বেশি দিয়ে দেয়। আপনি চিন্তা করতে পারবেন না, আপনি যদি এক বাটি ডালের স্যুপ খান মজা করে, ধর হালিমের মতন করে তৈরি করলেন, কিন্তু আপনি ওই ঘিটা দিলেন না। হালিমের মধ্যে তো ঘি দেয়, ঘিটা দিলেন না, আর তার সাথে যদি 2 টুকরো মাংসও দেয়, ওই এক বাটি দিয়ে যদি আপনি, মানে হালিমের মধ্যে থেকে যদি আপনি তেলটা কমাতে পারেন, চর্বিটা কমাতে পারেন, এক বাটি হালিম যদি খান, দ্যাট ইজ দ্য পারফেক্ট বিগিনিং অফ দ্য ইফতার। তার সাথে কিছু ফ্রুট খেতে পারেন। সো আমি বলবো যে বেগুনিটা না খেয়ে আপনি বেগুন ভর্তা খান, যেটাকে মিডল ইস্টার্ন লোকরা কি বলে, বাবা গানুজ বলে। ওরা ওই বেগুনটাকে খুব সুন্দর করে আমাদের মতন মিহি করে বানিয়ে ফেলে, বাবা গানুজ। সো বাবা গানুজ আপনি খেতে পারেন, ওটা স্প্রেড হিসেবেও খাওয়া যায়। তো আমার কথা হলো যে আমাদের খাবারটা আমরা যেটা খাই সেটাই খেতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা একটু অন্যভাবে খাই তাহলে মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট চেঞ্জ হবে। আর আপনি বলেছিলেন আপনি একটা খাবারের শো করবেন, হেলদি খাবার। আপনি একজন ভালো শেফ নিয়ে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন। জি, এটা প্ল্যান আছে, একটু শীত কমুক, তারপরে আমরা ডেফিনেটলি আমরা একটা উদ্যোগ নেব। ডক্টর, এবং যখন আপনি অনুষ্ঠানটা করবেন আমি থাকবো। জি, আপনাকে নিয়ে আসবো আমরা, আপনাকে নিয়ে আসবো। ইব্রাহিম ভাই জানে আমি খাবার খুব পছন্দ করি, ইব্রাহিম ভাইয়ের মতো। জি। হ্যাঁ, আমি ফেসবুকে আমি প্রায় মানে আতিক ভাইয়ের খাবার দেখতে চেষ্টা করি যে কি খাচ্ছে, কিন্তু আমার সমস্যা হলো, আমাদের একটা সমস্যা হয়ে গেছে। আমার